আমরা আজকে দেখবো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি? আমরা অনেক সময় দেখি যে অনেক পেজ থাকে, অনেক ওয়েব পেজ থাকে যেখানে কোনো আর্টিকেল থাকে, আর্টিকেলের মধ্যে একটা টেমপ্লেটে অনেকগুলা লিঙ্ক আপ করা থাকে। ধরেন ক্লিক হেয়ার, অথবা যদি কোনো লম্বা কোনো আর্টিকেল থাকে, আর্টিকেল আমরা পড়তে পড়তে হঠাৎ দেখি একটা লিঙ্ক আপ করা কোনো ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডে ক্লিক করলে অন্য একটা পেজে যায়। মানে কোনো একটা লিঙ্ক করার জন্য, লিঙ্ক আপ করার জন্য, একটা আরেকটার সাথে লিঙ্ক আপ করানোর জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি। তো অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য আমরা একটু শর্টকাট একটা কি আছে, ট্যাগ আছে এ, শুধু এ। অ্যাঙ্কর ট্যাগের জন্য শুধু এটা ইউজ করতে পারে। আর এটা হচ্ছে ডাবল ট্যাগ। এর ভিতরে আমরা যা দিব ওই ওয়ার্ডটা, অথবা যদি কোনো সেন্টেন্স দিই সেন্টেন্স পুরোটাই কি হয়ে যাবে, অথবা যদি ইমেজ দেই ইমেজটা লিঙ্ক আপ হয়ে যাবে। ধরেন আমরা এখানে জাস্ট এখানে দিলাম ক্লিক হেয়ার, জাস্ট ক্লিক হেয়ারই দিলাম, এখানে অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে ক্লিক হেয়ার। এখন তো ওই ক্লিক হেয়ারটা লিঙ্ক আপ হওয়ার কথা, তাই না? আমরা যদি একটু আউটপুটটা দেখি, আমরা কিছুটা ডিফারেন্ট দেখতে পাবো। দেখেন শুধু ক্লিক হেয়ারই আসছে, কিন্তু লিঙ্ক আপের কোনো অপশন নাই। কারণ কি? কারণ আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড করি নাই। এক্সট্রা ইনফরমেশন কি? এক্সট্রা ইনফরমেশন হচ্ছে ওইটা তুই লিঙ্ক আপ হবে, কিন্তু ক্লিক করার পরে কিসের সাথে লিঙ্ক আপ হবে, ক্লিক করার পরে কোন জায়গায় যাবে, ওইটা তো দিই নেই আমরা। তো ওইটা দেওয়ার জন্য আমরা কি দিতে পারি? অ্যাট্রিবিউট দিতে পারি। অ্যাট্রিবিউট কি সবাই জানেন? যারা নতুন আছেন তারা একজনে বলেন তো দেখি অ্যাট্রিবিউট কি। যারা নতুন আছেন, যারা পুরাতন আগে কাজ করেন তারা প্রয়োজন না, যারা নতুন আছেন তাদের মধ্যে থেকে কেউ বলেন। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের মধ্যে থাকে, যেটা হচ্ছে ওটার ইনফরমেশন পাওয়া যায়, এটার এরকম কিছু। হ্যাঁ, রাইট। অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন, যদি একটা ট্যাগের সাথে অথবা একটা এলিমেন্টের সাথে যদি আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, তো ওইটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে অ্যাড করি। ধরেন আমরা লিঙ্ক আপ করার জন্য কোন অ্যাট্রিবিউটটা দিব, আমরা বিগত ক্লাসগুলোতে অনেকগুলো অ্যাট্রিবিউটের কাজ দেখছিলাম। ইমেজের জন্য আমরা এসআরসি অ্যাট্রিবিউট দেখছিলাম, তারপর উইড হাইটের জন্য আমরা উইড হাইট অ্যাট্রিবিউট দেখছি, আরো কিছু অ্যাট্রিবিউট দেখছিলাম। তো এখন আমরা ইমেজ যেহেতু লিঙ্ক আপ করবো, লিঙ্ক আপ করার জন্য আমরা কোন অ্যাট্রিবিউটটা দিব? হাইপার রেফারেন্স, তাই তো? এইচ রেফটা দিব আমরা। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় সবাই জানেন, এইচ রেফ। এর ভিতরে আমরা কি দিব? ধরেন আমরা চাই ক্লিক হেয়ারে ক্লিক করলে কোন জায়গায় যাবে। এখন দেখেন এর ভিতরে যদি আমরা কিছু নাও দেই, নাও কিছু না দিয়ে যদি আমরা কি করি, আমরা আউটপুটটা দেখি, এখন দেখবো আমরা দেখেন লিঙ্ক আপ করা আছে। একটু আগে কেমন ছিল, এখন অন্যরকম দেখাচ্ছে। কারণ কি? কারণ আমরা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করে নিচ্ছি, যদিও ভিতরে কিছু দেই নাই এখনো। আমরা এখন ক্লিক করলে কি দেখতে পাবো? দেখবো আমরা একই পেজে রিলোড হচ্ছে। দেখেন একই পেজটাই কিন্তু বারবার রিলোড হচ্ছে। যদি আমাদের কখনো কি প্রয়োজন না হয় যে শুধু অ্যাট্রিবিউট দিব, কিন্তু আমরা লিঙ্ক আপটা হয়তো পরে দিব, আর লিঙ্কটা পরে দিব অথবা দিব না, ওইরকম যদি কখনো আমাদের প্রয়োজন হয় অ্যাট্রিবিউট দেওয়ার অথবা লিঙ্ক আপ করার, তখন আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। তখন হ্যাশট্যাগ দিলে যেটা হয় দেখেন, আহ, দেখেন পেজটা কিন্তু বারবার রিলোড হচ্ছে না, কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার আগে কি ছিল? দেখেন আমরা যখনই ক্লিক করছিলাম তখন রিলোড হচ্ছিল ওইটা। দেখেন আমরা হ্যাশট্যাগটা তুলি, দেখেন এখন যদি আমরা ক্লিক করি দেখেন পেজটা কিন্তু রিলোড হচ্ছে। এখানে একটু লক্ষ্য রাখবেন, পেজটা রিলোড হচ্ছে। কিন্তু হ্যাশট্যাগ দিলে কি হয়? পেজটা রিলোড হয় না। তো যখনই কি করো, অনেক সময় আমাদের হয়তো লিঙ্কটা পরে দেওয়ার প্রয়োজন হতে পারে, হয়তো আমরা টেমপ্লেটটা কমপ্লিট করার পরে আমরা লিঙ্ক সেট করব, তখন আপনি কি করবেন? হ্যাশট্যাগ দিয়ে রাখবেন, একটা হ্যাশট্যাগ ওইরকম দিয়ে রাখতে পারেন, যাতে পেজটা বারবার রিলোড না হয়। এখন যদি আমরা সেভ করে একটু দেখি, দেখেন পেজটা রিলোড হচ্ছে না, জাস্ট ওইখানে একটা হ্যাশট্যাগ অ্যাড হয়ে গেছে ইন্ডেক্সের পরে, HTML এর পরে, কিন্তু পেজটা রিলোড হচ্ছে না। তো আমরা একটা লিঙ্ক দেই, আমরা লিঙ্ক কি দিব? ধরেন আমরা গুগলের লিঙ্কটা দিব, ক্লিক হেয়ারে ক্লিক করলে গুগলে চলে যাবে, যে https://google.com। এখন যদি আমরা সেভ করি,
রিলোডটা দেখি, রিলোড দিলাম, আমরা ক্লিক করি, দেখেন গুগলে চলে গেছে। তো দেখে যাই, মানে এর ভিতরে যে লিঙ্ক দিব আমরা, যে কোনো কিছু লিঙ্ক দিয়ে দিতে পারি, ওই লিঙ্কেই চলে যাবে ক্লিক করার পরে। এখন যে কোনো কিছু লিঙ্ক হতে পারে, আমি জাস্ট এটা গুগলের কি দিয়ে একটু ট্রাই করলাম আর কি, একটু এক্সাম্পল দিলাম। আচ্ছা এখন আসি, আমরা অনেক সময় দেখি ক্লিক করার পরে নতুন একটা ট্যাবে ওপেন হয়। ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একই ট্যাবে রিলোড হচ্ছে, তাই না? তো অনেক সময় দেখি আমরা ক্লিক করার পরে নতুন ট্যাবে ওপেন হয়, ওইটা কিভাবে করে? ওইটা করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট করো আমরা, ওইটা হচ্ছে কি, টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটটা দিব, টার্গেটের ভিতরে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা দিয়ে দিলাম। আমরা রিলোড দেই, ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাব ওপেন হচ্ছে। ওই আন্ডারস্কোরটা না দিলেও চলে, আমরা একটু আন্ডারস্কোর ছাড়া ট্রাই করি। তো দেখেন সেম কাজ হচ্ছে, বাট আন্ডারস্কোর দেওয়াটা বেটার। আন্ডারস্কোর দেওয়াটা স্ট্যান্ডার্ড, ম্যাক্সিমাম জায়গায় আন্ডারস্কোরটা তারা ইউজ করে। আচ্ছা ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন একটা একটা প্যারাগ্রাফ, আমরা একটু নিয়ে আসি কিছু কন্টেন্ট, লরেন ইপসাম। ধরেন কিছু কন্টেন্ট নিয়ে আসলাম আমরা, এখন আমরা শুধু ওই ওয়ার্ডটা কি চাই, লিঙ্ক আপ করতে চাই। তখন কি করব, ওই ওয়ার্ডের শুরুতে আমরা অ্যাঙ্কর টেক্সট দিব, এরপরে আমরা অ্যাঙ্কর টেক্সটটা ক্লোজ করে নেব, একদম সিম্পলি। কিন্তু এর শুরুতে যদি দেখেন আমরা অ্যাঙ্কর টেক্সটটা কাট করি, কাট করে যদি আমরা এর শুরুতে দিয়ে দেই, ওই ক্লোজিং পার্টটা যদি আমরা কি করি, কাট করে ওই ওয়ার্ডের শেষে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ওই ওয়ার্ডটা লিঙ্ক আপ হয়ে যাবে। আমরা যদি সেভ করে একটু ব্রাউজারে দেখি, দেখেন শুধু ওই ওয়ার্ডটা কি হয়ে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা যখন ক্লিক করতেছি তখন নতুন ট্যাবে গিয়ে ওই লিঙ্কটা ওপেন হচ্ছে। সেইভাবে আমরা ইমেজও লিঙ্ক আপ করতে পারি। ইমেজের শুরুতে কি করব, ওই অ্যাঙ্কর ট্যাগটা দিব এবং শেষে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব আমরা, তাইলেই হবে। ধরুন আমি একটা ইমেজ দিলাম ওইখানে, যে আমরা ইমেজটা জানি কি সিঙ্গেল ট্যাগ, তাই না? এসআরসি সোর্স, দেখি কোনো ইমেজ আছে কিনা। একটা আইএমজির ভিতরে ইমেজ, আইএমজি স্ল্যাশ ইমেজ ডট পি দেখলাম, ইমেজ ডট জেপিজি। আগে আমরা একটু হোয়াইট হাইটটা একটু কমাই, যেহেতু ইমেজটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? হোয়াইট দিলাম আমরা 200 পিক্সেল। আচ্ছা পিক্সেল দেওয়া লাগবে না এখানে, হাইট হাইট ধরে আমরা দিলাম 200 পিক্সেল, 200। এখন আমরা ওই ইমেজটা আমরা লিঙ্ক আপ করতে চাই, এখন দেখি আমরা ইমেজটা আসছে কিনা, শুধু ইমেজটা আসবে আমরা দেখতে পারবো। দেখেন শুধু ইমেজটা আসছে এখানে। এখন আমরা চাই, দেখেন এখানে এখন কিন্তু ক্লিকেবল না, এখন ক্লিক করা যাচ্ছে না। এখন যদি আমরা চাই ওই ইমেজটাকে লিঙ্ক আপ করবো, ক্লিকেবল করে নিব, তখন আমরা কি করব, তখন আমরা ওই ইমেজের শুরুতে কি করবো, অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নিব, তারপর href হাইপার রেফারেন্স ধরনের ভিতরে আমরা একটা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এখন ক্লোজিং পার্টে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে নিব, সেভ করলাম, রিলোড। এখন দেখেন কার্সার এখানে এক অবস্থায় আছে, কিন্তু যখনই ইমেজের উপর নিচে কার্সারটা দেখেন ইমেজটা কিন্তু
লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা যে কোনো কিছুকে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করতে পারি। বিগত ক্লাস দিনগুলোতে এমন হয়েছে অনেকের, অন্য ব্যাচের ওইটা, যে অ্যাঙ্কর ট্যাগ ঠিকই শিখছে, শুধু ওয়ার্ড গুলাকে লিঙ্ক আপ করতে পারে, কিন্তু ইমেজকে কিভাবে লিঙ্ক আপ করবো ওইটা পারে না। তো একটা জিনিস মেইন একটা থিওরি মনে রাখবেন, যে যে কোনো কিছুকে লিঙ্ক আপ করতে পারি আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা যাই দিব সবগুলাই লিঙ্ক আপ থাকবে, ওইটা ইমেজ হোক, টেক্সট হোক, অডিও, ভিডিও, যাই হোক, লিঙ্ক আপ থাকবে। একটু পিপিএসে যাই। ইমেজটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া যাবে? কি পার্সেন্টেজ? ওয়েট হাইট নাকি না আর কিছু? মানে ওয়েট হাইট এগুলো কি পার্সেন্টেজে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন? ধরেন ওকে, তো অ্যাঙ্কর ট্যাগটা ক্লিয়ার তো সবাই? সবাই ক্লিয়ার অ্যাঙ্কর ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিঙ্ক আপ করবে, লিঙ্ক যে কোনো ওয়ার্ড যে কোনো কিছু কিভাবে লিঙ্ক আপ করতে, ওইটা ক্লিয়ার সবাই আশা করি। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা ওইটা একটু কমেন্ট আউট করি। এখন আমরা আরেকটা ছোট্ট একটা বিষয়, আমরা জাস্ট এখন হয়তো নেক্সট ক্লাসে আমরা সিএসএস এ মুভ করব। এখন জাস্ট কিছু ট্যাগ শিখতেছি, এইচটিএমএল এর কিছু ট্যাগ। নেক্সট ক্লাসে আমরা সিএসএস দেখব, সিএসএস কিভাবে লিখতে পারি, সিএসএস কয় প্রকার, সিএসএস এর সিনট্যাক্সটা কেমন, ওই জিনিসগুলো ক্লিয়ার হবে। দেন আমরা এইচটিএমএল ট্যাগও শিখবো, সিএসএস ও শিখবো, দুটাই একসাথে শিখবো, তখন আমাদের শিখাটা ইফেক্টিভ হবে। বুঝতে পারছেন? আমরা আজকে শুধু কি দেখি, এইচটিএমএল দেখি, নেক্সট ক্লাসে আমরা সিএসএস দেখবো। অ্যাকচুয়ালি সিএসএস না করলে এইচটিএমএল এর পূর্ণতা পায় না, তাই না? আমরা শুধু এখানে কন্টেন্টগুলোকে নিয়ে আসতে পারতেছি, কিন্তু ওই কন্টেন্টের পাশাপাশি যদি আমরা সিএসএস দিয়ে কি করতে পারতাম, ওইটাকে একটু স্টাইলিশ করতে পারতাম, তাইলে কিন্তু ওগুলো আরো কি থাকতো, ইন্টারেক্টিভ থাকতো। তো আমরা শুধু এসটিএমএলটা দেখি আজকে, নেক্সট ক্লাসে আমরা সিএসএস এ মুভ করব। তো এখন আমরা দেখি, অনেক সময় আমরা দেখি যে কি করা যায়, যে নেভিগেশন থাকে ওয়েবসাইটে, তাই না? ধরেন আমরা W3 স্কুলে যাই, আর W3 স্কুল, দেখেন এখানে দেখতে পাচ্ছি একটা নেভিগেশন, দ্যাট মিনস ওইটা কিন্তু একটা লিস্ট, নেভিগেশনের আইটেমগুলোর লিস্ট, নেভিগেশন আইটেমগুলোর লিস্ট, তাই না? দেখেন ওইখানে অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করা হয়, HTML দিয়ে কিভাবে নিয়ে আসতে পারি, ওগুলো তো CSS দিয়ে অনেক স্টাইল করা হয়েছে, তাই না? ওগুলো তো CSS দিয়ে অনেক স্টাইল করা হয়েছে, কিন্তু বাই ডিফল্ট HTML দিয়ে মার্কআপ কিভাবে করা যায় ওই জিনিসটা একটু দেখি আমরা। দেখেন সবগুলাই কিন্তু লিস্ট, তাই না? তো আমরা এখন দেখবো ইউএল জানি আমরা যে আনঅর্ডার্ড লিস্ট, এলআই মানে লিস্ট আইটেম। তো যদি আমরা কোনো ধরনের লিস্ট নিয়ে আসতে চাই একটা ওয়েবসাইটে বা ওয়েব টেমপ্লেটে, ওয়েব পেজে, তখন আমরা কি করব, আমরা ইউএল এলআইটা ইউজ করব। তো লিস্টের আরো কিছু এক্সাম্পল দেখে নিই আমরা, তখন আপনারা ক্লিয়ার হতে। ধরেন আমরা HTML লিস্ট লিখে গুগলে সার্চ দিলাম, আমরা ইমেজে যাই, দেখেন দেখেন ওইখানে দেখতে পাচ্ছি কিছু লিস্ট আছে, এখানে দেখেন এখানে কিছু লিস্ট আছে। ওই লিস্টগুলো কিভাবে ক্রিয়েট করা হয় অ্যাকচুয়ালি HTML দিয়ে, দেখেন সবগুলো কিন্তু লিস্ট দেখতে পাচ্ছি আমরা, ওগুলোও কিন্তু লিস্ট, ওগুলোও লিস্ট। তো ওই লিস্টগুলো কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা, অনেক টাইপের লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আমরা একটু পরেই দেখতেছি টাইপগুলো, আমরা আগে স্টার্ট করি। যে লিস্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে ইম্পর্টেন্ট যে ট্যাগটা লাগে ওইটা হচ্ছে কি, ইউএল অথবা ওয়েল। আমাদের ওইটা কি অর্ডার লিস্ট হবে না আনঅর্ডার লিস্ট হবে? অর্ডার জানি আমরা হয়তো 1 2 3 অথবা ABC এরকম থাকবে, আর আনঅর্ডার হচ্ছে কি হয়তো বুলেট পয়েন্ট দিয়ে থাকতে পারে আর কি, অথবা যে কোনো টাইপের ওইটা সার্কেল থাকতে পারে, বুলেট পয়েন্ট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, বাট ওইটা আনঅর্ডার, অর্ডার ছাড়া থাকবে। ইউএল, ইউএল এর ভিতরে আমরা কি দিব, এলআই। ইউএল মিন কি, আনঅর্ডার লিস্ট, আর এলআই লিস্ট আইটেম। ধরেন আমরা এখানে কি দিলাম, যে আইটেম লিস্ট লিস্ট আইটেম 1। আমরা সেম ভাবে আরো কিছু আইটেম অ্যাড করি,
আরো কিছু আইটেম অ্যাড করতে হলে আমাদের দুটাই একসাথে কপি করা লাগবে না, শুধু এলআইটাকে কি করব আমরা ডুপ্লিকেট করব। ধরুন কন্ট্রোল ডি দিয়ে এলআইটাকে ডুপ্লিকেট করলাম, ওইটা দিলাম 2 3, ওইটা দিলাম 4, আর একটা অ্যাড করি 5। এখন যদি এটা সেভ করি, আমি সেভ করে একটু আউটপুটে আসি, তখন কি দেখতে পাবো? দেখেন একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, ওইটাতে কোনো অর্ডার নাই, 1 2 3 এরকম কিছু নাই, জাস্ট বুলেট পয়েন্ট দিয়ে ওইটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা ভাই, আমরা কি অর্ডার লিস্টে কি মানে আপনার চুজ বক্স দিতে পারি? কি বক্স? চুজ বক্স মানে আপনার যেটা চুজ সেটার উপর ক্লিক করবে এরকম কোনো কিছু? আমি বুঝি না আপনার কথা, আমি বুঝি না ক্লিয়ারলি, আবার বলেন। চুজ বক্স যেমন ধরেন আপনার আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি তখন হ্যাঁ চেক বক্স আর কি, চেক সরি। বক্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো, চেক বক্স সেটা অবশ্যই কি দিতে পারবো। ওইটা আমরা ওইটা পরবর্তীতে দেখো, আমরা যখন ফর্মে চেক বক্স বা সিলেক্ট অপশনটা, ওটা ফর্মে, ওইটা লিস্টে না, ওইটা ফর্মে দেখতে পারবো আমরা। বুঝতে পারছি, আমরা যখন ফর্ম চ্যাপ্টারে যাব তখন ওইটা দেখবো, একটু ওয়েট করেন। আমি বলতেছি কি এই লিস্ট বক্সে কি ওইটা দেওয়া সম্ভব কি? লিস্টে তো দিতে পারবেন না, লিস্টে কিভাবে দিবেন? ওইটা হচ্ছে টোটালি চেক বক্সের বিষয়, বা অথবা চুজ অপশন যেটা, ওইটা ধরেন সিলেক্ট, ওইটা সিলেক্ট দিয়ে করতে হবে, ওইটা ফর্মের পার্ট। বুঝতে পারছেন, লিস্টে দিবেন কিভাবে বলেন? মানে শুরুতে আমি আপনার কথা আমি ক্লিয়ার, ধরেন ওইখানে চেক বক্স থাকবে, ওই যে বুলেট পয়েন্ট যেখানে আছে ওইখানে, তাই না? ওইটা জি বলতে জি জি যাচ্ছেন? মানে ওইটার বদলে ওইটা দিতে হবে, মানে ওই ওই চেক বক্স, ওই বুলেটের বদলে চেক বক্স, ওইটা চাচ্ছেন তো নাকি? জি জি, আমি সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, না ওইটা লিস্টে দিতে পারবেন না, ওইটা চেক বক্স হয়তো রেডিও বাটনে দিবেন অথবা সিলেক্ট অপশনে দিবেন, ওইটা ফর্মের পার্ট, ওইটা ফর্ম দিয়ে করতে পারবে, ইউএলএলআই দিয়ে করতে পারবেন না ওইটা টোটালি। তো অথবা দেখেন, আরেকটা জিনিস বলি, এখন হয়তো অনেকেই যদি কেউ অ্যাডভান্স থাকেন তখন বলতে পারেন করা যাবে না কেন, ওইটা তো এইচটিএমএল সিএসএস দিয়ে সব কিছুই করা যায়, কোনো কিছু করা যায় না এমন কিছু নাই। করতে পারবেন, কিন্তু ওইখানে কত পরিমাণ হ্যাসেল করতে হবে, যখন করতে যাবেন তখন বুঝবেন বেসিক্যালি। একটা জিনিস বলি, এইচটিএমএল দিয়ে যে সব কিছুই করা যায়, করা যায় না এরকম কিছু নাই, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে একটা করা আছে, একটা হচ্ছে বাইপাস ওয়েতে করা, বুঝতে পারছেন? তো সবসময় স্ট্যান্ডার্ড ওয়েতে করবেন। ওইখানে দেখেন চেকবক্স নিয়ে আসতে হলে যেটা করতে হবে, ওইখানে দেখেন ওইটার নিচে আরেকটা ফর্ম ক্রিয়েট করে চেকবক্সের জন্য চেকবক্স গুলা নিয়ে আসতে হবে, দেন ওইটাকে সিএসএস দিয়ে পজিশন করে নিতে পারবেন। এটা শুরুতে করা যাবে, কিন্তু ওইটা কখনো করবেন ওইটা করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ওইটা ফরম্যাট চেকবক্স দিয়ে করতে পারতেছি, তাহলে কেন আমরা এলআই দিয়ে করব? ওইটা তো চেকবক্সের জন্য আলাদা অপশন দেয়াই আছে, ওইটাই দিয়ে চেকবক্সটা আমরা করব, তাই না? তো ওই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকবেন ওই বিষয়গুলা। ওকে, তো আমরা এখানে আনঅর্ডার লিস্টটা দেখলাম, তাই না? আমরা ইউএল এলআই দিলাম, এখন যদি আমরা কি দেই, ওএল দেই, দেখেন ওএল দিলাম, ওএল সেভ করলাম, একটু ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন এখন অর্ডার লিস্ট হয়ে গেছে। তো অনেক সময় দেখি আমরা আমরা ইউএল এ যাই, অর্ডার থেকে ইউএল এ গেলাম, সেভ করে রিলোড দিলাম, অনেক সময় দেখি ওইখানে ওইখানে তো জাস্ট বুলেট পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, অনেক সময় দেখি ওইখানে সার্কেল থাকে, অথবা অনেক ধরনের টাইপ আছে। আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমরা যদি ইউএল এ যাই অথবা এলআইতে গেলাম, ওইখানে ধরেন আমরা একটু ট্রাই করি যে লিস্ট স্টাইল টাইপ, কত ধরনের টাইপ আছে একটু দেখার জন্য আর কি। ধরেন এখানে দেখেন নিচে আছে, দেখেন ওইটা হচ্ছে, দেখেন বেঙ্গালিও আছে, তারপর সার্কেল, অনেকগুলা টাইপ আছে, ডিসিএমএল আছে, লিডিং জিরো, ডিসিএমএল লিডিং জিরো, অনেকগুলো। এখন ওইগুলো আমরা কিভাবে ইউজ করবো এখানে? ওগুলা ইউজ করার জন্য ধরেন আমরা চাই কি কোনটা ইউজ করবো, আমরা চাই শুধু সার্কেলটা ইউজ করব, সার্কেল।
তখন আমরা কি করব, এখানে দেখেন ইউএল যেখানে আছে, ইউএল এর পরে একটা টাইপ ডিফাইন করে নিব আমরা, টাইপ। এর ভিতরে যদি আমরা সার্কেলটা দিয়ে দেই, সেভ করলাম, একটু ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন সবগুলো কিন্তু সার্কেল হয়ে গেছে। এখন যদি আমরা অন্য কোনো টাইপ চাই, আপনি গুগলে সার্চ দিবেন যে লিস্ট স্টাইল টাইপ, তখন টাইপগুলোর লিস্ট চলে আসবে যে কত ধরনের টাইপ আছে। তো টাইপগুলো থেকে যে কোনো টাইপ ইউজ করতে পারেন, যে কোনো ধরনের টাইপ। ধরেন আমরা আরেকটা দিয়ে একটু দেখি যে লিস্ট স্টাইল টাইপ, ধরেন আমরা ধরুন আরবিক ইন্ডিক দিলাম। এখানে জাস্ট ওই টাইপটা দিয়ে দিলাম। দেখি একটু রিলোড দেই। আচ্ছা, এটাকে আরবিক ইন্ডিক টাইপ। আচ্ছা, আরবিকটা নিচ্ছে না কেন? আমার মনে হচ্ছে এখানে যে ওয়ার্ডটা কি হয়ে গেছে, ওইটা বেসিক্যালি ওইগুলো কিন্তু খুবই অ্যাট্রিবিউট গুলো খুবই সেন্সিটিভ থাকে। অ্যাট্রিবিউট খুবই সেন্সিটিভ হয়। অনেক সময় দেখেন একটু আগে আমরা সার্কেল দিছিলাম, সার্কেলটা কিন্তু ঠিকই নিছিল, কিন্তু ওইখানে জাস্ট যখন দিতে আসলাম যে অ্যারাবিক ইন্ডিক, তখন ওইটা প্রবলেম হয়ে গেছে ওইটা। আমরা যদি শুধু অ্যারাবিক দেই, দেখি আসে কিনা, তাও আসতেছে না। অ্যারাবিক, শুধু অ্যারাবিক নামে কোনো টাইপ নাই। আমরা ডিস্কটা দেই, দেখি আসে কিনা। ডিস্ক, আচ্ছা আমরা কোথায় কাজ করতেছি? ঠিক জায়গায় কাজ করতেছি তো। সার্কেলে তো ঠিকই কাজ করে, ওগুলো কাজ করছে না কেন? ডিস্ক, তারপরে আচ্ছা আমরা ধরেন লিস্ট স্টাইল টাইপ, আরো একটা দু একটা টাইপ দিয়ে ট্রাই করি। অরেন বেঙ্গালি দিলাম। হ্যাঁ দেখেন বেঙ্গালি কিন্তু ঠিকই, না তাও আসতেছে না। আচ্ছা, ওগুলো মেবি কি করা যাচ্ছে না, শুধু সার্কেলটা কাজ করে। আর ওই যে অন্যান্য যে টাইপ যেগুলো আছে, অন্যান্য টাইপগুলো আমরা সিএসএস দিয়ে কিন্তু খুবই সিম্পলি আমরা দিতে পারবো। সিএসএস দিয়ে টাইপগুলো ডিফাইন করে আমরা ইউএলটাকে সিলেক্ট করবো, দেন লিস্ট স্টাইল টাইপ, যত ধরনের টাইপ আছে সবগুলা টাইপ আমরা সিএসএস দিয়ে করতে পারবো। কিন্তু এচটিএমএল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা দুই একটা টাইপ বাদে কিন্তু কোনো কিছু দিতে পারতেছি না। আবার টাইপটা কিন্তু যদি ওএল হয়, দেখেন আমরা যদি ওএল দেই, এখানে ওএল দিয়ে ধরেন আমরা টাইপটা দিলাম কি 1 দিলাম, ওএল দিয়ে অর্ডার লিস্ট 1 দিলাম, তখন 1 2 3 হিসাবে আসবে। যদি আমরা এ দেই, আপার কেসের এ দিলাম, তখন দেখেন আপার কেসের এ হিসাবে আসবে। যদি স্মল কেসের এ দেই আমরা, যদি আমরা আই দিই, দেখেন আই দিলে রোমান রোমান যেগুলো আছে ওগুলা দেখেন, আমরা আই দিলাম, রিলোড, দেখেন রোমান সংখ্যাগুলো চলে আসছে। আবার যদি আমরা বড় হাতের আই দেই, তখন দেখেন ওগুলা অন্যরকম হয়ে গেছে। তো এইভাবে ডিফাইন করতে পারবো। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে জিনিস আছে, তো টাইপে দেখেন আমরা যদি 1 দেই, ধরেন 1 দিলাম, 1 দেওয়ার পরে এখানে শুরু হয়েছে কত থেকে, 1 2 3 4 5। এখন যদি আমরা চাই 11 12 13 14 এরকম আসবে, তখন কিভাবে দিব আমরা? তখন আমরা জাস্ট ওইখানে ভ্যালুটা ডিফাইন করে দিব। ধরেন আমরা ভ্যালু দিলাম, ভ্যালু কত দিব, ধরেন আমরা 11 দিলাম। এলএ কিন্তু শুরুর এলএ দিছি আমরা, এলআইতে, তখন থেকে 11 12 13 14 15 এরকম আসছে। আমরা যদি আমরা 101 দেই, ইউএলএ না, কিন্তু দেখেন অনেকে ভুল করবে, ওইটা হয়তো ইউএলএ দিয়ে দিতে অথবা ওএলএ দিতে পারে। আমরা কোথায় দিচ্ছি?
প্রথম এলআই যেটা আছে, অনেকগুলো এলআই তো এখানে আছে তাই না, আমরা কিন্তু প্রথম এলআইতে দিতেছি। আমরা ধরেন ওইখানে 101 দিলাম, তখন 101 থেকে শুরু হবে। বুঝতে পারছেন? ওইরকম টাইপগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। এখন যদি আমরা চাই, আচ্ছা আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? স্যার। আচ্ছা আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? হ্যাঁ স্যার। কতক্ষণ? জি ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে। অর্ডার লিস্ট আই দেখানোর সময়। আচ্ছা আই দেখানোর সময় না? আচ্ছা এখন দেখতে পাচ্ছেন তো? আচ্ছা ওয়াইট, আমি একটু স্ক্রিন শেয়ার করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, আমরা ওইখানে টাইপ দেখতেছিলাম, ওইখানে অর্ডার লিস্টে যে কোনো ধরনের অর্ডার নিয়ে আসতে পারি আমরা। আই দিলে রোমান সংখ্যাগুলো আসে, বড় হাতের আপার কেসের এ দিলে তখন আপার কেসের এ বি ওরকম আসে, স্মল কেসের দিলে স্মল কেসের এ বি আসে। আচ্ছা তারপরে দেখতেছি আমরা ভ্যালু। ভ্যালুটা কি, ধরেন আমরা ওইখানে যদি 1 দেই, টাইপে যদি 1 দেই টাইপে, তখন 1 2 3 হিসেবে আসে তাই না? 1 2 3 হিসেবে আসছে। এখন যদি আমরা চাই 11 থেকে শুরু হবে, 11 12 13 14 ওরকম আসবে, তখন কিভাবে কি করতে হবে আমাদের? তখন আমরা এলআই তে একটা ভ্যালু এড করতে হবে। এলআই এর মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট এড করব, অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর ভিতরে যদি আমরা 11 দেই, সেভ করে একটু রিলোড দিয়ে আমরা তখন কি দেখতে পাবো, দেখেন 1 এর বদলে 11 হয়ে গেছে। 11 12 13 14 15 এরকম। এখন যদি আমরা কি দিই এখানে 101 থেকে আমরা 101 দিয়ে দিলাম, তখন আমরা দেখতে পারবো যে 101 থেকে স্টার্ট হয়েছে, 101 2 3 4 5 এরকম আসছে। আমরা যে কোনো ধরনের ভ্যালু এখন অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসি আমরা, ধরেন আমরা এখানে ভ্যালুটা তুলে দিলাম। আচ্ছা ভ্যালু থাক, পরবর্তীতে এটা ফাইন্ড আউট করতে সহজ হবে সবার। ভ্যালু থাক। আমরা অনেক সময় দেখি যে একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট থাকে। ধরেন ওইখানে লিস্ট আইটেম 1 2 3 4 আছে তাই না? এখন আমরা চাই যে 4 এর আন্ডারে অথবা 3 এর আন্ডারে, লিস্ট আইটেম 3 এর আন্ডারে আরো কিছু লিস্ট থাকবে, অথবা 4 এর আন্ডারে আরো কিছু লিস্ট থাকবে। তখন ওই জিনিসটা কিভাবে করতে পারি? তো আমরা 3 এর আন্ডারে আরো কিছু লিস্ট নিয়ে আসবো। তখন আমরা কি করব, 3 টা কোন জায়গায় আছে এটা ফাইন্ড আউট করব। দেখেন আমরা 3 টা দেখতে পাচ্ছি এখানে। তো 3 এর এলআই যেটা যেখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার আগে দেখেন অনেকে ভুল করে, অনেকে ওইখানে এলআইটা দেয়, ওইটা দেওয়া যাবে না। দেখেন 3 টা যেখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার আগে আমরা এন্টার প্রেস করব। এখন এর ভিতরে আমরা কি দিব, ইউএল, আবার ইউএল এলআই স্টার্ট করব। বুঝছেন? আবার বুঝেন বিষয়টা, আমরা কোন জায়গায় আবার ইউএল এলআই শুরু করতেছি। আমরা চাই লিস্ট আইটেম 3 এর আন্ডারে আরো কিছু লিস্ট নিয়ে আসব, তখন আমরা কোন জায়গায় ইউএল এলআই এড করব আবার নতুন করে, যেখানে 3 টা ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার আগে কিন্তু আমি দিতেছি। নেক্সট টাইম বা পরবর্তী যাত্রীটা কারো ভুল না হয়ে যেন আমি এটা দুইবার বলে দিলাম। ওইখানে দেখেন এখন আমরা কি করব, এর ভিতরে আমরা আবার ইউএলএলআই শুরু করব। নয়েস হচ্ছে, মিউট করেন। নয়েস হচ্ছে, কার মিউট করেন। বাইরে করলে পরে আমি খাবো। লিস্ট আইটেম 3 এর আন্ডারে আর কিছু লিস্ট আনতেছি আমরা, ইউএল দিলাম, এখন আমরা এলআই দিব। এলআই ধরেন আমরা দিলাম কি লিস্ট সাব আইটেম 3.1 দিলাম।
কন্ট্রোল ডি, ধরেন এখানে দিলাম কি 2, কন্ট্রোল ডি, এখানে দিলাম 3, কন্ট্রোল ডি 4। হ্যাঁ, এখন আমরা সেভ করে একটু আউটপুটটা দেখি কেমন আসছে। রিলোড দিলাম, দেখেন 3 আন্ডারে কিন্তু ওগুলা চলে আসছে, ওইখানে সার্কেল হিসাবে আসছে, বুঝতে পারছেন? এখানে টাইপটা কিন্তু লিস্টেড টাইপ, ওইটার নামকে ওই যে আমরা 101, 102, 103 দেখতে পাচ্ছি, তারপর এখানে সার্কেলগুলো দেখতে পাচ্ছি, ওইটা ওগুলো কি, ওগুলো হচ্ছে লিস্টেড টাইপ। ওই জিনিসগুলো মনে রাখবেন, বুঝতে পারছেন কোনগুলা কি। ওইগুলো যদি না জানেন কোনটার কি নাম, পরবর্তীতে ওইটা স্টাইল করতে পারবেন না। ওইটা হচ্ছে লিস্টেড টাইপ, লিস্ট আইটেমগুলোর টাইপ। তো এখন যদি আমরা সিএসএস করতে চাই পরবর্তীতে, তখন আমরা লিস্ট স্টাইল টাইপ দিব, ওইটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এটা পরে বুঝবেন। এখন দেখেন এটা সার্কেল হিসাবে আসছে, সাব আইটেম যেগুলো আছে 3 আন্ডারে যে সাব আইটেম যেগুলো আছে ওগুলো সার্কেল হিসাবে আসছে। এখন আমরা এর ভিতরে ধরেন এখানে ট্যুর আন্ডারে আরো কিছু নিয়ে আসবো, ধরেন লিস্ট সাব আইটেম 3 ট্যুর আন্ডারে আমরা আরো কিছু আইটেম নিয়ে আসবো। তখন আমরা কি করবো, আর পুরো এলআইটা কপি করে পরবর্তীতে আর যাতে করা না লাগে, যখন আমরা ট্যুর আন্ডারে চাই তখন আমরা ট্যুর এলআইটা যে জায়গায় ক্লোজ হয়েছে এর আগে একটা এন্টার প্রেস করে এর ভিতরে আমরা ইউএলএলআই গুলো অ্যাড করে নিলাম। এখন যদি আমরা এখানে কি দেই, ধরেন 2 দিলাম, 2 1, ধরেন 2 2 দিলাম, 2 3, 2 4, রিলোড দিলাম। এখন দেখেন ওইটার টাইপটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আমরা যত নেক্সটিং করব, যত সাব আইটেম নিয়ে আসবো, তখন ওই দেখেন ওগুলোর টাইপও কিন্তু চেঞ্জ হতে থাকবে। প্রথমটার টাইপ একরকম থাকবে, পরের স্টেপে যে লিস্টগুলো আছে ওগুলোর টাইপ একরকম থাকবে, পরের স্টেপ যেগুলো আছে ওগুলোর টাইপ একরকম থাকবে। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই টাইপগুলা, তখন আমরা শুধু টাইপটা ডিক্লেয়ার করে ওইখানে টাইপটা ডিক্লেয়ার করে ওগুলো চেঞ্জ করতে পারি। প্র্যাকটিস করবেন খুবই ভালোভাবে ওগুলা, ইউএল নিয়ে যখন কাজ করবেন, ইউএলএলআই। ভাইয়া, জি বলেন। আমরা যখন এক্সটার্নালে করব তখন কি লিস্ট স্টাইল টাইপ দিব? হ্যাঁ, এক্সটার্নালি করলে আমরা ওইটা লিস্ট স্টাইল টাইপ দিব, যদি আমরা ওগুলা চেঞ্জ করতে চাই আর কি টাইপগুলা। আচ্ছা, ওকে, তো আমরা ইউএলএলআই তে লিস্টে বেসিক জিনিসগুলো এগুলাই বেসিক্যালি কভার করলাম। এখন যদি আরো কিছু অ্যাডভান্সে যাই আমরা, ওইটা পরবর্তীতে আমরা যখন লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব তখন লিস্টগুলোকে কিভাবে স্টাইল করতে হয় কি করতে হয় ওইটা পরবর্তীতে দেখবো। জাস্ট বেসিক নলেজটা আমরা নিলাম, লিস্টের বেসিক নলেজ যেগুলো ছিল ওগুলাই হচ্ছে এতটুকুই। এরপরে আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে, তখন আমরা ওগুলো পরবর্তীতে দেখবো। বিগিনার যারা আছে তাদের ক্ষেত্রে ওগুলো অনেক কঠিন হয়ে যাবে, আমরা আর না আগাই লিস্টে। তো লিস্টের বিষয় হচ্ছে এতটুকুই বেসিক। এখন আমরা অন্য একটা টপিকে যাই। তাহলে লিস্ট সবাই ক্লিয়ার তো, লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং নেক্সট লেভেলগুলো কিভাবে ডিফাইন করতে হয়, টাইপ কিভাবে ডিফাইন করতে হয়, ভ্যালু কিভাবে ডিফাইন করতে হয়, ওই জিনিসগুলো ক্লিয়ার তো সবাই? বুঝতে পারছেন? দেখেন আমি এখন কিন্তু হয়তো কোডিংটা বড় হয়ে গেছে, এখন যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে তো প্রবলেম হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু দেখেন ওইটা একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, ধরেন আমরা ওইটার আন্ডারে নিয়ে যেতে চাই, তখন আমরা ওইখানে আমরা এন্টারপ্রেস করে ইউএলএলআই দিব না, আমরা দিব কোন জায়গায়, জাস্ট ওই জিনিসটা মনে রাখবেন, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ওইখানে এন্টারপ্রেস করবো, ইউএলএলআইটা ক্লোজ হওয়ার আগে আমরা এলআইটা ক্লোজ করে কি করব, আমরা নতুনভাবে ইউএলএলআই স্টার্ট করব। ওই জিনিসটা মনে রাখলেই চলবে, আর কিছু তেমন কোনো কিছু নেই তো, আহামরি লিস্টে কোনো কিছু নেই, জাস্ট ইউএলএলআই আর কিছু না। তারপর লিস্ট আরও লিস্ট আছে, দেখেন আমরা যদি একটু গুগলে সার্চ দেই, HTML লিস্ট, জাস্ট লিস্ট লিখে সার্চ দিলাম,
আর কিন্তু গুগলে কিভাবে সার্চ দিয়ে আপনি রিসার্চ করতে ওইটাও দেখিয়ে দিচ্ছি, ওইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং পরবর্তীতে ওইটা প্র্যাকটিস করবেন। যেখানে স্টেমের লিস্ট লেখার পরে দেখেন কত ধরনের লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আদার লিস্ট। আদার লিস্টে দেখি কি আছে, দেখেন ডিএল আছে, ডেফিনেশন লিস্ট, যেটা বুঝতে পারছেন ডেফিনেশন লিঙ্কের লিস্টের একটু এক্সাম্পলটা দেখেন। ধরেন ট্রাই ইট ইয়োর সেলফে ক্লিক করলাম, দেখেন ডেফিনেশন লিঙ্কে লিস্টের দেখেন ডিএল, ডিটি, ডিডি, বুঝতে পারছেন ডেফিনেশন লিস্টের ডিএল হবে, আমরা এতক্ষণ কি করছিলাম ইউএল এলআই এরকম না, তাই না? কিন্তু ডেফিনেশন লিস্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডিএল থাকবে, তারপরে ডিটি থাকবে, ডিটি মানে ডেফিনেশন টাইটেল, তারপরে ডিডি, ডিডি মানে ডেফিনেশন ডিটেলস, টাইটেলটা কি কফি, ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ক হোয়াইট কুল ড্রিঙ্ক, বুঝতে পারছেন? এখন যদি আমরা এখানে ধরেন আমরা HTML দিলাম, ওইখানে যদি আমরা দিতে দিই HTML, ধরেন আমরা এখানে জাস্ট হাইপার টেক্সট আচ্ছা আমরা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ হাইপার টেক্সট, ধর আমরা কি দিলাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমরা রানে ক্লিক করি, দেখেন HTML এর ডেফিনেশনটা কিভাবে আসতেছে এখানে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেসিক্যালি আদার্স লিস্ট, ওই তিন ধরনের লিস্টই আছে এখানে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর আদার্স লিস্টে হচ্ছে ডেফিনেশন লিস্টটা আছে এখানে। ওই তিন ধরনের লিস্টে একটু প্র্যাকটিস করবেন। দেখেন এখানে সব লিস্টগুলো এখানে দেখতে পাচ্ছি যে অয়েলগুলা। তারপর যদি আপনি সার্চ দেন যে লিস্ট স্টাইল টাইপ লিখে সার্চ দেন HTML লিস্ট স্টাইল টাইপ, তখন কত ধরনের টাইপ হতে পারে ওই টাইপগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সার্কেল, স্কোয়ার, আপার রোমান, লোয়ার রোমান, দেখেন ওটা হচ্ছে CSS দিয়ে করা লিস্ট স্টাইল টাইপ। দেখেন ওগুলো হচ্ছে টাইপ ডিস্ক, আর্মেনিয়ান, তারপর কি সার্কেল, দেখেন কত ধরনের ডিসিমল, লিডিং জিরো, সবগুলো হচ্ছে টাইপ। এর বাইরে কোনো কিছু নেই, এর ভিতরে সবগুলো কাজে লাগে না বেসিক্যালি। যখন লাইভ টেমপ্লেট কাজ করবেন তখন দেখবেন ওইটা আপনি লিস্ট স্টাইল টাইপ নান করে দিবেন, যখন কাজ করবেন তখন ওইটা কোনো ধরনের টাইপ লাগবে না, ওইটা নান করে দিবেন। এটা জাস্ট টেবিলে দিচ্ছি আর কি, তার যেগুলো দরকার। তো লিস্টের এতটুকুই ছিল। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা কি দেখি, একটা HTML এর টপিক, যেটা এটা হচ্ছে টেবিলটা একটু দেখে নেই আজকে। তারপরে একটা হোমওয়ার্ক দিব, সুন্দর একটা হোমওয়ার্ক দেবো সবাইকে। তো আমরা একটু কমেন্ট আউট করে রাখি, ক্লোজিং পার্টটা আমরা ওইখানে নিয়ে আসি, আমরা সেভ করলাম। ওকে, এখন আমরা টেবিলটা ওইখানে দেখি। টেবিল নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, একটু গুগলে সার্চ দিয়ে একটু জেনে নেবেন। আমি জাস্ট বেসিক লিস্ট নিয়ে বেসিক জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিলাম যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। এখন যদি আরো বিস্তারিত চান তাহলে গুগলে সার্চ দিবেন। ওকে, এখন আমরা টেবিলে আসি। টেবিল কি? অ্যাকচুয়ালি আগে যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয়তো, পুরো ওয়েবসাইটগুলো কিন্তু টেবিল দিয়ে ক্রিয়েট করা হয়তো, বুঝতে পারছেন? আমরা যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে একটু টেবিল HTML টেবিল লিখে সার্চ দেই, HTML টেবিল, ইমেজে গেলে আমরা জাস্ট ধারণা নিচ্ছি আর কি টেবিল কি। দেখেন ওগুলো হচ্ছে টেবিল, পার্সনের নাম, এজ, তারপরে যদি ক্লাস আর রেজিস্ট্রেশন নাম্বার, অনেক ধরনের টেবিল আছে। বেসিক্যালি ডাটাবেজ আর কি, ডাটাবেজগুলো টেবিল আকারে থাকে। তো এরপরেও আমাদের ওয়েব টেমপ্লেটেও কিন্তু অনেক ধরনের টেবিল ক্রিয়েট করা লাগতে পারে।
তখন আমরা কিভাবে টেবিলগুলো ক্রিয়েট করব? দেখেন ওইখানে এক ধরনের টেবিল আছে। প্রথমে প্রিভিউটা আছে, ইমেজ আকারে প্রিভিউটা আছে, তারপর টাইপ, তারপর প্রসেসর, গ্রাফিক্স, ইন স্টক কিনা, দেখেন ওইটা হচ্ছে এক ধরনের টপিক। ই কমার্স সাইটের ক্ষেত্রে কিন্তু এরকম টেবিল দরকার হতে পারে। তারপর এখানে নেম, জেন্ডার, এজ, ওই টেবিলগুলো কিভাবে ম্যানেজ করতে পারি আমরা ওই জিনিসটা একটু দেখবো এখন। তো টেবিলের জন্য আমরা প্রথমে কোন ট্যাগটা নিব? প্রথম ট্যাগের নামই হচ্ছে কি টেবিল। ফন্টটা একটু বড় করি। ওকে, টেবিল। তারপরে কি দেব আমরা? টেবিল প্রথমে নিলাম, তারপরে আমরা টেবিলের জন্য একটা র ক্রিয়েট করে নিব। তারপরে আমরা টেবিলের ডাটাটা ক্রিয়েট করে নিব। টেবিলের পরে আমরা কি দিব? টিআর। ওইটা পারেন অনেকেই, ম্যাক্সিমাম আপনাদের মধ্য থেকে ওইগুলো পারেন। এরপরেও ওইটা দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো নতুন আছেন এর জন্য। টিআর টেবিলের জন্য র ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি দিব? টেবিলের ডাটাটা দিয়ে দিব, টিডি। ম্যানুয়ালি কোডিং করবেন, কিন্তু আমার অনেক আনইজি লাগতেছে ম্যানুয়ালি কোডিং করতে, কিন্তু এরপরেও আপনাদের সুবিধার্থে ম্যানুয়ালি কোডিংটা করতেছি। টেবিলের ডাটা ধরেন আমি কি দিলাম? প্রথমে ধরেন জাস্ট নম্বরটাই দিলাম। তারপর আরেকটা ডাটা দিই, ধরেন এখানে নাম দিলাম, নেম। ধরেন আরেকটা ডাটা দিলাম ওইখানে ক্লাস নেম। আরেকটা ডাটা দিলাম, ওইটা সব উপরে থাকবে, প্রথম রতে যেহেতু থাকবে ওইটা। এরপরে নিচে নিচে নম্বর থাকবে, নাম, ক্লাস, তারপরে এখানে ধরেন এজটাও দিয়ে দিলাম। আরেকটা নেই, ধরেন আমরা কি দিলাম? জেন্ডার। আরেকটা নিতে পারি, ধরেন আমরা জেন্ডার। ধরেন আরেকটা নিলাম, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস। ওকে, এখন যদি আমরা সেভ করে একটু আউটপুটটা দেখি, তখন কি দেখতে পাবো? জাস্ট একটা রোতে ডাটাগুলো আসছে। দেখেন একটা রোতে প্রথমে নম্বর আসছে, নেম, ক্লাস, এজ, জেন্ডার, অ্যাড্রেস, তাই না? এখন যদি আমরা কি চাই, এর নিচে নিচে ওই হেডলাইন অনুযায়ী কি থাকবে, তার ডাটাটা থাকবে। তখন আমরা আরেকটা রো নিব, ধরেন টিআর নিব, আরেকটা রো নিলাম, টিআর, এর ভিতরে টেবিল ডাটা ধরেন টিডি, প্রথমে কি থাকবে? নম্বরটা থাকবে, তাই না? ওইটার নিচেই তো থাকবে পরের রোটা। তখন নম্বর দিলাম 1, দিলাম 01। তারপরেরটা কি থাকবে? নেম, ধরেন একটা নাম দিলাম শাকিল। তারপরে কি থাকবে? এখানে ক্লাসেস, ধরেন ক্লাস দিলাম 5। তারপরে এজ থাকবে না, ধরেন এজ দিলাম 10। তারপরে জেন্ডার, তাই না? ধরেন মেল দিলাম, মেল। তারপরে কি থাকবে? অ্যাড্রেস, ধরেন ঢাকা দিলাম। ওকে, এখন যদি আমরা সেভ করি, কি দেখতে পাবো? দেখেন এর নিচে নিচে কিন্তু আসে, কিন্তু টেবিলটা একদম অগোছালো হয়ে গেছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না ঠিকঠাক, তাই না? কোনটার নিচে কোনটা কি আছে। তো আমরা একটা কাজ করি, ওগুলাকে টেবিল হেড হিসাবে নিয়ে নেই, ওইটা যাতে একটু বোল্ড হিসাবে থাকে এবং টেবিলের ওয়াইডটা যাতে আর একটু বেড়ে যায়। চাইলে আমরা বর্ডারও নিয়ে আসতে পারি, একটু বর্ডারটা পরে নিয়ে আসতে আমরা জাস্ট ওয়াইডটা একটু বাড়িয়ে দেই এবং ওগুলাকে হেডলাইন হিসাবে নিয়ে নিই। আমরা ওইখানে কি দিছি? টিডি দিছি, তাই না? আমরা যদি ওইটাকে টিএইচ বানিয়ে দেই, দেখেন টিএইচ, ওইটাকে টিএইচ দিলাম, ওইটাকে টিএইচ দিলাম। একটু সেভ করি, দেখি কেমন আসে। দেখেন ওইটা একটু বোল্ড হয়ে গেছে, তাই না? তো সবগুলোকে আমরা ওইটা করে নিই, টিএইচ করে নিই। ধরেন আমরা এটাকে টিএইচ দিলাম,
এটাকেও টিএইচ, ওইটাকেও টিএইচ, 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 টেবিল হেড, টেবিল হেড বেসিক্যালি টিএইচ এর টেবিল হেড, এটা তো আছেই। ওইটা ধরুন এইচ দিলাম, ওইটা হোয়াইট। দেখেন ওগুলা কিন্তু বুল্ড হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, টেবিলের ওয়াইডটা একটু বাড়িয়ে দিই যাতে একটু কি থাকে, বড় থাকে বা টেবিল হিসাবে বোঝা যায়। তখন আমরা কি করব, ওই টেবিলে আমরা একটু ওয়াইড দিয়ে দিব, ধরেন ওয়াইড দিলাম 600। দেখেন ওয়াইডটা বেড়ে গেছে। আচ্ছা আমরা চাইলে একটা বর্ডারও নিয়ে আসতে পারি। দেখেন টেবিল হেড যেহেতু হেড হিসাবে ওগুলা সেন্টার অ্যালাইন হয়ে গেছে, কিন্তু ওগুলা সেন্টার অ্যালাইন না। টেবিলের ডাটা যেগুলো আছে, টিডি যেগুলো আছে, ওগুলো কিন্তু সেন্টার অ্যালাইন না। তো আমরা একটা কাজ করি, বর্ডার নিয়ে আসলে ওইটা সেন্টার অ্যালাইন থাক বা না থাক ওইটা ম্যাটার না। আমরা একটা বর্ডার নিয়ে আসবো, বর্ডার। দেখেন অ্যাট্রিবিউট দিয়ে সবগুলোই করতেছি। ধরুন আমরা এখানে 5 দিলাম, দেখেন 5 পিক্সেল একটা বর্ডার চলে আসছে, কত সুন্দর। আচ্ছা আমরা এত 5 না দিয়ে আমরা একটা কাজ করি, ওইখানে 2 দিই, অথবা আর 2 দিই। দেখেন এখন দেখতে ভালো লাগতেছে। এখন নম্বর, নেম, ক্লাস, এজ, জেন্ডার, অ্যাড্রেস। দেখেন আমি চাইলে প্রথমে এই টেবিলের সাথে ওগুলো অ্যাড করে নিতে পারতাম, কিন্তু আপনারা যাতে বুঝেন কোন স্টেপে কি করা লাগবে, কোনটার কি কাজের জন্য আমি একটা একটা করে করতেছি। টিআর টিএইচ, দেখেন প্রথমে কি নিলাম, টেবিল নিলাম, তারপরে টিআর টিএইচ, টিএইচ কেন নিলাম, যাতে ওই হেডলাইনগুলা টাইটেল যেগুলো আছে ওগুলো একটু বোল্ড হিসাবে থাকে, এবং ওইটা হেডলাইন হিসাবে থাকে, যেমন নম্বর, তারপরে এখানে কি দিলাম, নেম, ক্লাস, এই যেগুলো আছে ওগুলোতে একটু বোল্ড হিসাবে থাকে, জন্য আমরা ওইটাকে টিএইচ দিলাম। তারপর আরেকটা রো নিয়ে ওগুলোতে আমরা টিডি, টেবিল ডাটা হিসাবে 0, 1, শাকিল, 5 ওগুলো দিলাম আর কি। এখন যদি আমরা আরেকটা ডাটা অ্যাড করতে চাই, তখন জাস্ট ওইটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি। এখানে আমরা ওইটা চেঞ্জ করে নিতে পারি। ধরুন এখানে 2 দিলাম, ওইখানে দিলাম হাবিব, তারপর ক্লাস দিলাম এখানে যে 6, তারপর এখানে এইচ দিলাম, ধরেন 12 দিলাম, তারপর মেল, ধরেন এখানে কি দিলাম, সিলেক্ট। এখন যদি সেভ করি আমরা, তখন দেখতে পারবো কি নিচে টেবিলটা চলে আসছে। দেখেন কত সুন্দর টেবিল হয়ে গেছে। এখন আমরা দেখেন আরো অনেক কিছু কাজ আছে, আমরা দুটাকে একসাথে মার্জ করতে পারি, দুটা কলামকে একসাথে মার্জ করতে পারি, দুটা রকে একসাথে মার্জ করতে পারি। ওইটা হয়তো নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আমরা আরো কিছু টেবিল অ্যাড করি। আচ্ছা এখানে হয়নি, ওকে সেভ করি। এখন ডাটাগুলো চেঞ্জ করতে পারি, যেভাবে সেভাবে রেখে দিই। দেখেন আমরা হোয়াইট বাড়াইছি, তারপরে বর্ডার দিছি। এখন চাইলে আমরা ওগুলাকে ধরো, এগুলো তো লেফট লাইন হিসাবে আছে, সেন্টারে নিয়ে আসতে পারি। ওইটা আমরা সিএসএস যখন শিখে নিব তখন আমরা দেখে নিব। তারপর আমরা মার্কশিট যেগুলো আছে, এডুকেশনাল মার্কশিট যেগুলো আছে, ওগুলোতে অনেক সময় দেখি যে যখন রেজাল্ট থাকে, রেজাল্টে যদি ফেল থাকে, তখন ওইটার গড় যেটা আছে ওইটা একটু কি থাকে, মার্ক করা থাকে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া থাকে, অথবা টেক্সটটা একটু অন্য কালার থাকে। তো ওই জিনিসগুলো কিভাবে করে, ওইটা আমরা যখন সিএসএস শিখে নিব তখন টেবিলের অ্যাডভান্স বিষয় যেগুলো আছে ওই জিনিসগুলো দেখে নিব। তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, দেখেন ওইখানে ওইটাতে দেখেন প্রথমে দেখেন একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, তারপরে একটা কালার সেকেন্ড কলামে, আরেকটা কালার সেকেন্ড রোতে, তারপর পরেরটাতে আরেকটা কালার, এর নিচেরটাতে অন্য একটা কালার, অন্যটা বলতে প্রথমটা তার যেটা আছে ওইটা একটা কালার। তো ওই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে, সহজে কিভাবে হ্যান্ডেল করতে পারি স্ট্যান্ডার্ড ওয়েতে, ওই যে আমরা সিএসএস যখন শিখে নিব তখন আমরা ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। ধরুন এখানে অ্যাডভান্স, আমরা একটু গুগলে একটু সার্চ করি যে সিএসএস HTML অ্যাডভান্স টেবিল। অ্যাডভান্স টেবিলে
দেখি অ্যাডভান্স টেবিলগুলো কেমন থাকে। ধরেন ওইখানে অ্যাডভান্সড HTML টেবিল দিয়েছে, এখানে দেখেন প্রথম ওই ঘরটা কিন্তু অনেক বড় একটা ঘর। তারপরে অল জেন্ডারে দেখেন এখানে 3টা রো একসাথে নিয়ে নিয়েছে। তারপরে দেখেন এইখানে দেখেন এটা একটু ডিফারেন্ট ধরনের কি টেবিল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডভান্স টেবিল। তারপর এখানে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি, কলাম একই কিন্তু র কিন্তু 3টা র। ওইটা আমরা পরবর্তী দেখে নেব। এখন জাস্ট বেসিক HTML-টা দেখলাম, বেসিক HTML। তারপর এখানে দেখেন ডিফারেন্ট কালারের টেবিল আছে। দেখেন হেডার যেগুলো আছে, হেডলাইন যেগুলো আছে ওগুলো একটা কালার। তারপরে পরেরগুলো দেখেন নির্দিষ্ট কালার দেওয়া আছে এই জিনিসগুলো। ওই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো, খুব চমৎকারভাবে। এটা পরবর্তীতে দেখবো। কেউ ক্লাস মিস দিবেন না, ক্লাস মিস দিলে কিন্তু জিনিসগুলো মিস করবেন। হয়তো জিনিসগুলো কোনো টিউটোরিয়ালও পাবেন না, হয়তো নিজে গুগল থেকেও খুঁজে ওগুলো পাবেন না, ক্লাসে যেগুলো দেখতে পারবেন। দেখেন অনেক ধরনের অ্যাডভান্স টেবিল আছে, দেখতে পাচ্ছেন? ওই যে কীভাবে করে ওগুলো আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখবো। ওকে, তো টেবিলের একদম বেসিক জিনিস যেগুলো আছে ওগুলো আমরা কভার করে নিলাম। টেবিল হেড, তারপরে আরও কিছু আছে, টেবিল ফুটার আছে। টেবিল ফুটার আজকে দেখবো না। টেবিল ফুটার, তারপর টি হেড, টি ফুট, টি হেড, টি ফুট কিছু ট্যাগ রয়ে গেছে, ওগুলো আমরা অন্য এক ক্লাসে দেখে নেবো। আজকে দেখলাম না, ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের আর কি। ধরেন আমরা যদি কোনো কি থাকে, আমরা যখন ক্যাশ মেমো থাকে, অনলাইন ক্যাশ মেমো যেগুলো থাকে, তখন কি থাকে, প্রথমে প্রোডাক্টের নাম থাকে, তারপর প্রাইস থাকে, তারপর প্রোডাক্টের কোড নাম্বার থাকে, তাই না? কিন্তু টোটাল প্রাইস যেটা, ওইটা কিন্তু নিচে থাকে। টোটাল প্রাইস যেটা থাকে ওইটা একদম নিচে থাকে। আমরা যত প্রোডাক্ট অ্যাড করি প্রাইজের উপরেই সব প্রোডাক্টগুলো অ্যাড হয়, কিন্তু নিচে কি থাকে, সব প্রোডাক্টগুলোর টোটাল প্রাইসের নিচেই থাকে। ওই জিনিসগুলা বেসিক্যালি আমরা মার্কআপ কিভাবে করতে পারি। ধরেন ওইখানে আমরা যত অ্যাড করি তত সবগুলো নিচে যায়, তাই না? কিন্তু যদি ওইরকম হইতো, ধরেন ওই টেবিলটা যদি কোনো প্রোডাক্ট ওয়াইজ টেবিল হইতো, প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টের প্রাইস, ওইরকম যদি ওইরকম প্রোডাক্ট বেস টেবিলটা হইতো, তখন আমরা পরবর্তী যত প্রোডাক্ট অ্যাড করতাম ওইটা প্রাইজের উপরেই থাকতো। আচ্ছা, আমি জিনিসটা একটু বোঝাতে পারতেছি না, একটু ড্র করি। ড্র করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা কি করে, সবাই একটু মনোযোগ দেন। দেখেন ধরেন এটা হচ্ছে একটা টেবিল, তাই না? টেবিলের ধরেন ওইখানে একটা রো থাকলো, ওইখানে একটা রো থাকলো, ওইখানে একটা রো থাকলো, ফাইনালি ওইখানে একটা রো থাকলো। একদম নিচের রোতে ধরেন ওইখানে একটা কলাম থাকবে, ওইখানে একটা কলাম থাকবে, ওইখানে একটা কলাম থাকবে। ওই কলামে প্রোডাক্টের নাম থাকবে, ওইখানে কোড থাকবে প্রোডাক্টের, ওইখানে প্রাইস থাকবে, তাই না? একদম শেষ কলামে প্রোডাক্টের প্রাইস ওইখানে থাকবে, বুঝতে পারছেন? প্রোডাক্ট প্রাইস ওইখানে থাকবে। তো পরবর্তীতে যদি আমরা কোনো আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, ধরেন আমরা ওইখানে একটা কি করলাম, ওইখানে একটা প্রোডাক্টে অ্যাড করলাম, তখন যাতে ওইটা অটোমেটিক প্রাইজের উপরে উঠে যায়, ওই টেবিলটা যাতে প্রাইজের উপরে চলে যায়, প্রাইসটা নিচে নেমে যায়, বুঝতে পারছেন? এরপর ওইখানে অ্যাড করলাম আরেকটা প্রোডাক্ট, ওইটা যাতে প্রাইজের উপরে চলে যায়। কারণ প্রাইস, টোটাল প্রাইস যেটা আছে, টোটাল অ্যামাউন্ট যেটা, ওইটা তো একদম নিচে থাকবে, তাই না? পরবর্তীতে আমরা যত টেবিল অ্যাড করি, যত রো অ্যাড করি বা যত প্রোডাক্ট অ্যাড করি, সবগুলো যাতে টোটাল প্রাইজের উপরে থাকে। ওই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় ওগুলো আমরা একটা ক্লাসে দেখে নিব। বুঝতে পারছেন বিষয়টা? সবাইকে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে না। আমি জি স্যার, জি স্যার। ওকে ওকে, গ্রেট। জি ভাই, তো শোনা যায়। ওই জিনিসগুলা কিভাবে কভার করতে হবে আমরা পরবর্তী এক ক্লাসে দেখে নেব। তো টেবিলের বেসিক বিষয়গুলো ক্লিয়ার সবাই? আমরা যেগুলো এতক্ষণ দেখলাম, জি যে ভাইয়া। টি আর টিডি, একদম সিম্পলি কিন্তু একদম সিম্পল একটা টেবিল ক্রিয়েট করলাম। জি ভাই, ওই কাজগুলো আমরা করি, নতুন কাজগুলো করি। যদি করার সময় সমস্যা হয় তাহলে আবার একটু দেখা যাবে। রাইট, তো আমরা একটা কাজ করি, HTML লিস্ট থেকে ধরেন আমরা
একটা লিস্ট নেই, ধরেন ওই লিস্টটাই নিলাম, সেভ ইমেজ, অর্ডার নেস্টেড লিস্ট, তাই না? ওইটাতে রেখে দিলাম, সেভ। তারপরে HTML টেবিল, টেবিল থেকে কোন টেবিলটা দেব? একদম সিম্পলি একটা টেবিল দিই, এত বেশি হার্ডের দরকার নেই, যেহেতু আমি হার্ড বেশি দেখাই নেই আপনাদের। ওই টাইটেল সহ ওই টেবিলটা করবেন একদম, না আরেকটু অ্যাডভান্স, এটা তো একদম বেসিক। আরো অ্যাডভান্স গেলে তো আচ্ছা ওইটাই দিয়ে দিই, ওইটাই দিয়ে দিলাম, সেভ ইমেজ, টেবিল, যে কোয়েরি স্নিপেট আর কি। ডে 03 আচ্ছা হোমওয়ার্ক ডে 03, ওইটা ছিল আর ওইটা ছিল না, ওইটা না, ওইটা ছিল আর লিস্ট। ওইটা ওই দুইটা টপিক ধরেন, নিউ একটা টপিক অ্যাড করি, ধরেন হোমওয়ার্ক। ক্লাসরুমে দিয়ে দিছি ওই হোমওয়ার্কটা, ওইখানে দুইটা দুইটা একটা হচ্ছে টেবিল দেয়া আছে, হ্যাঁ না ওইখানে তো চেঞ্জ হয়ে গেছে, একটা টেবিল দিছি আর একটা হচ্ছে, এটা আবার এডিট করে একটা হচ্ছে লিস্ট, এখানে পুরো একটা ফাইল চলে গেছে, এটা অ্যাড করি। ওগুলো যেভাবে আছে সেম ভাবে করে নেবেন, বুঝতে পারছেন? যেভাবে আছে সবার, যারা আগে থেকে কাজ জানেন তারাও করবে, সবাই করতে হবে কাজটা। ক্লাসরুমে গেলে হোমওয়ার্কটা পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে যেভাবে আছে ওইভাবে, যারা পারবেন ক্লাসরুমে সাবমিট করে দিবেন হোমওয়ার্কটা, আর ক্লাসরুমেও দিবেন, আবার পাশাপাশি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা করলাম ওইটাতেও দিয়ে দিবেন। সবাই ক্লিয়ার তো বিষয়গুলা, কি হোমওয়ার্ক করবেন না করবেন? লিস্টটা কোথায় আছে আর দেখাচ্ছি, লিস্টটা তো কোথায়
ছিল লিস্ট ভাইয়া ওই ওয়ার্ড ফাইলটার সাথে কোথায় খুঁজে আমার চোখে পড়তেছে না তো ওইটা হ্যাঁ রাইট ওয়ার্ড ফাইলটার সাথে এই প্রোফাইল এই তো আমি যেভাবে করছি সেম ভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যেভাবে লিস্টগুলো করছি সেম ভাবে করতে পারবেন। দেখেন ওইখানে ওয়েব ডিজাইনের আন্ডারে কিন্তু ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর ডিজাইনের আন্ডারে HTML CSS জাভাস্ক্রিপ্ট, আবার HTML এর আন্ডারে দেখেন কি আছে HTML3 HTML 4.01 XHTML HTML5 CSS এর আন্ডারে CSS3। আমি যেভাবে করছি সেম ভাবে শুধু নেস্টেড করবেন আর কি, আর কিছু না, বুঝছেন? জি ভাই বুঝছি। আমি যেভাবে করছি সেম ভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি জি বুঝছি ভাই। ওকে, তো যেভাবে আছে ওইভাবে টেবিলটা দেখেন, টেবিলটাও কিন্তু ইজিলি করতে পারবেন। আর টেবিলে হয়তো কিছু জিনিস নিচ থেকে রিসার্চ করতে হবে, কীভাবে বর্ডারটা রিমুভ করতে হবে। আচ্ছা যদি পারেন তাইলে করলেন যেভাবে আছে ওইভাবে, একদম যদি না পারেন তাইলে কন্টেন্টগুলো সেম থাকবে কিন্তু স্টাইলটা ভিন্ন হলে সমস্যা নেই, যেহেতু আমি স্টাইল কীভাবে করতে দেখাই নাই। তো যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে যেভাবে আছে ওইভাবেই করবেন, আমি যেভাবে দেখাইছি ওইভাবেই করবেন। আর কন্টেন্টগুলো কিন্তু সেম থাকতে হবে, ওইখানে যে কন্টেন্ট যেগুলো আছে ওগুলো থাকতে হবে, তারপর টাইটেলটা ওইরকম থাকতে হবে আর কি। বুঝতে পারছেন? ওই দুটাই আপনাদের হোমওয়ার্ক, ওই দুইটা কাজ করবেন, প্র্যাকটিস করবেন ভালোভাবে। যদি ওগুলো করতে পারেন, যারা বিগিনার আছেন তাইলে কিন্তু আপনাদের দেখবেন অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিভাবে ট্যাগ লিখতে হয়, কিভাবে নেস্টেড করতে হয়, ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আমরা আজকে অ্যাঙ্কর ট্যাগ প্রথমে দেখছি, অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক আপের বিষয়টা, তারপরে লিস্ট কিভাবে করতে হয়, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, তারপর টাইপ কিভাবে চেঞ্জ করতে হয়, ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয় ওগুলো দেখলাম। তারপর ফাইনালি আমরা একদম লাস্ট টেবিলটা দেখে নিচ্ছি, টেবিল কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, TR TH তারপর TR TD কিভাবে করতে হয়, তারপর হোয়াইট বর্ডার কিভাবে ম্যানেজ করতে হয়, জিনিসগুলো দেখলাম। এতটুকুই থাক আজকে। প্রথম অবস্থায় আমরা কমই দেখি, পরবর্তীতে আমাদের কাজ অনেক আছে, ওগুলো আসতে পারে। ভাই আরেকটা প্রশ্ন ছিল, আমরা কি রান করে স্ক্রিনশটটা দিব নাকি কোডটা সহ দিব? না, স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দিবেন, কোড দেওয়ার দরকার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে রান করে স্ক্রিনশট দিবেন, যারা যতটুকু করবেন রান করে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি ভাই। বুঝি নাই, আবার বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক যে হ্যাঁ টেবিল আর লিস্ট, অর্ডার লিস্ট যেটা আছে ওইটা, ও ক্লাসরুমে গেলেই পেয়ে যাবেন। ক্লাসরুমে হোমওয়ার্ক দেখেন, হোমওয়ার্ক নামে একটা টাইটেল পাবে, একটা টপিক, ওইখানে দেখেন, অথবা হোমওয়ার্কে ক্লিক করে দেন ওই দুইটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে যেভাবে আছে ওইভাবে করে নেবেন। ভাইয়া ক্লাস ভিডিওটা দিবেন না আজকে? হ্যাঁ দিয়ে দিব গ্রুপে দিয়ে দিব, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আমি। ভাইয়া হোমওয়ার্কটা সাবমিট করবো কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দিবেন, যদি পারেন ক্লাসরুমে সাবমিট করবেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দিবেন, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন হোমওয়ার্কটা। ভাইয়া